হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে এই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের আয়নীয় সাম্যাবস্থার পার্ট 1টা করে দিচ্ছি। খুব ভালো করে দেখতে থাকো। আমরা এই ভিডিওটাকে চেষ্টা করব দুটো ভিডিওর মধ্যে শেষ করতে, ঠিক আছে, এই পুরো সাম্যাবস্থা চ্যাপ্টারটাকে। আচ্ছা, সবচেয়ে প্রথমে আমাদের এখানে যেটা বুঝতে হবে, বিয়োজন মাত্রা বা আয়নীভবন মাত্রা যেটাকে আলফা দিয়ে প্রকাশ করি, সেটা অ্যাকচুয়ালি কী? সেটা হচ্ছে সাম্যাবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজিত অণুর সংখ্যা ডিভাইডেড বাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোট অণুর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে বিয়োজন ধ্রুবক দুরকম হয়, একটা হচ্ছে অ্যাসিডের, একটা হচ্ছে ক্ষারের। অ্যাসিডকে দেখো এইভাবে বিয়োজন করলে তার যে বিয়োজন ধ্রুবকটা পাওয়া যায় সেটাকে আমরা কে এ দিয়ে প্রকাশ করি, আর ক্ষারকে বিয়োজন করলে তার যে বিয়োজন ধ্রুবকটা পাওয়া যায় তাকে আমরা কে বি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেজ। প্রশম বা আয়ন সমন্বিত কোনো অ্যাসিড থেকে একটি প্রোটন বর্জিত হলে যে প্রশম অণু বা আয়ন উৎপন্ন হয় সেটি একটি প্রোটন গ্রহণ করতে সক্ষম বলে তাকে অনুবন্ধী ক্ষারক বলে। তাহলে দেখো, প্রোটন যখন আমরা ছেড়ে দিচ্ছি, দেখো খেয়াল করে দেখো, এই যে HCl থেকে প্রোটন ছাড়লে এটা অ্যাসিড থেকে কনজুগেট বেস, দেখো H2SO4 থেকে H+SO4- এটা অ্যাসিড থেকে কনজুগেট বেস এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো, প্রোটনকে ছাড়লেই তারা কনজুগেট বেস তৈরি করে, অর্থাৎ অনুবন্ধী ক্ষারক। আর ঠিক উল্টোটা দেখো, অনুবন্ধী অ্যাসিড যেটা আমরা হবে সেটা হচ্ছে ক্ষারকের ক্ষেত্রে। তাহলে ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হয় প্রশম বা আয়ন সমন্বিত কোনো একটি ক্ষারক একটি প্রোটন গ্রহণ করলে যে প্রশম অণু বা আয়ন উৎপন্ন হয় সেটি একটি প্রোটন বর্জন করতে সক্ষম বলে তাকে অনুবন্ধী অ্যাসিড বলে। তা দেখো, এই যে সালফেট একটা ক্ষারক, H+ নিয়ে দেখো কনজুগেট অ্যাসিড তৈরি করছে, HSO4-। ঠিক এইভাবে দেখো H2PO4- যেটা দেখো এটা H+ গ্রহণ করার পরে তৈরি করলো দেখো H3PO4 এই কনজুগেট অ্যাসিডটা। তাহলে অ্যাসিটেট আয়ন দেখো এটা তৈরি করছে অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা কনজুগেট অ্যাসিড। তাহলে ভালো করে দেখে নাও, মানে এরা হচ্ছে গিয়ে H+ ছাড়তে সক্ষম, আর H+ নিল যখন, নেওয়ার পরে কনজুগেট অ্যাসিড তৈরি হলো। খুব ভালো করে দেখে নাও, এই কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেসের এই কনসেপ্টটা কিন্তু পরীক্ষার সময় ছোট ছোট কোশ্চেন হিসেবে 1 নম্বরের কোশ্চেনে দেয়। আরহেনিয়াসের কনসেপ্টের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্রনস্টেড এবং লাউরির কনসেপ্ট। ব্রনস্টেড আর লাউরির তত্ত্ব অনুসারে এই অ্যাসিড ক্ষারে যখন প্রশমন হয় তখন অ্যাসিড 1 আর বেস 2 রিয়াকশন করে অ্যাসিড 2 আর বেস 1 তৈরি করে। তাহলে দেখো Ha+B- তাই তৈরি করলো BH, দেখো ভালো করে, আর A-। এই B- হচ্ছে কনজুগেট অ্যাসিড, আর মানে B- এর কনজুগেট অ্যাসিড এইটা, আর এর কনজুগেট বেস হচ্ছে A-। তাহলে এইভাবে আমাকে এক্সপ্লানেশনটা দিতে হবে, ঠিক আছে। এটা ভালো করে দেখে রাখো, হচ্ছে ব্রনস্টেড লাউরির কনসেপশন। আচ্ছা, এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুতা সূত্র। খুব ভালো করে দেখো এই অসওয়াল্ডের লঘুতা সূত্রকে, এটা কিন্তু পরীক্ষার সময় রীতিমতন মানে প্রচুর জায়গায় কাজে লাগবে আমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে। আমি সূত্রটাকে আলাদা করে বলছি না, শুধু মাথায় রাখবে। ধরো AB একটা কোনো যৌগ ভাঙলে A+B- তার বিয়োজন মাত্রা যদি আলফা হয়, প্রারম্ভিক গাঢ়ত্ব C থাকলে তাহলে বিয়োজনটা হবে C আলফা, C আলফা C আলফা উৎপন্ন হবে। তাহলে সাম্যাবস্থা গাঢ়ত্ব কত হলো? C থেকে C আলফা কমে গিয়ে C- C আলফা, এরা C আলফা উৎপন্ন করলো। এবার দেখো, তাহলে সাম্য ধ্রুবক K সমান সমান, দেখো এই যে গাঢ়ত্বের মাত্রা হিসেবে লিখে তার মানটা বসেছি C আলফা ইন্টু C আলফা বাই C- C আলফা। তাহলে এখান থেকে দেখো কমন নিলে C²α² বাই C কমন 1 - আলফা। এবার দেখো এটা এলো C² বাই 1 - আলফা। এবার যেহেতু আলফা ইজ ভেরি ভেরি লেস দেন 1, আলফার মানটা, তাই 1 - আলফাকে আমরা প্রায় 1 লিখতে পারি। তাই 1 - আলফার জায়গায় যদি 1 লিখি তাহলে C², তাহলে α² = K/C, অর্থাৎ আলফা √K/C। অর্থাৎ এই যে বিয়োজন মাত্রাটা সেটা হচ্ছে গিয়ে 1/C √C, অর্থাৎ গাঢ়ত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এইবার এটাকে যদি আমরা ভি লিটার দ্রবণে ধরি তাহলে C = 1/V গাঢ়ত্বটা, তাহলে আলফা ওই যে K/√C জায়গাটা 1/V বসালে দেখো আলফা KV আসছে। তাহলে এই প্রমাণটা আমাকে ভালো করে দেখে রাখতে হবে। এইটা হচ্ছে অসওয়াল্ডের লঘুতা সূত্র, এটা কিন্তু পরীক্ষার সময় আসে এবং এটা থেকে আমাদের অনেক কিছু প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার দেখো অসওয়াল্ডের লঘুতা সূত্রের প্রয়োগটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। মৃদু অ্যাসিডের গাঢ়ত্ব নির্ণয়ের ক্ষেত্রে দেখো এই যে পুরো জিনিসটা আমরা ভেঙেছি, দেখো খেয়াল করো, একই রকম অসওয়াল্ডের লঘুতা সূত্র হিসেবে কে হিসেবে আমরা দেখো এই C² অব্দি এসেছি। তাহলে এখানে KA = C², তাহলে আলফা √K/C। তাহলে H+ গাঢ়ত্ব কত হলো? তাহলে H+ গাঢ়ত্ব হচ্ছে C আলফা। এই দেখো এই যে H+ গাঢ়ত্ব C আলফা, তাহলে C আলফার মানটা হচ্ছে C × √K/C, তাহলে √C × K, ঠিক আছে। এবার বহু ক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে ঠিক এই জিনিসটা এইভাবে বার করা যায়। খুব ভালো করে দেখো, ধরো H3PO4, তার ক্ষেত্রে Ka1 এই জিনিসটা,
H2PO4 যখন এটা আবার সেকেন্ড টাইম ভাঙছে তার Ka2 হচ্ছে এই জিনিসটা, দেখো খেয়াল করো একই রকমভাবে এইটা বাই এটার গাঢ়ত্ব। আর HPO4 ডাবল মাইনাস যখন ভাঙছে, যখন H প্লাস ফসফেট আয়নে ভাঙছে, তখন সেটা হচ্ছে Ka3। একটা জিনিস মাথায় রাখো, K1 গ্রেটার দেন Ka2 গ্রেটার দেন Ka3 হয় ডট ডট ডট। কারণ কি, প্রথম ধাপে যে বিয়োজন মাত্রাটা বেশি, এই দুবার হওয়ার জন্য K1 এর মানটা বেশি হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই প্রথম ধাপে যে বিয়োজন মাত্রাটা এই যে বেশি হওয়ার জন্য তার K1 এর মানটা বেশি হয়, এটাকে মাথায় রাখবে। তাহলে এইভাবে K2টা আর একটু কম, Ka3 আর একটু কমে যায়, এইভাবে আস্তে আস্তে মানগুলো বাড়তে থাকে বহুক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে। মৃদু ক্ষারের গাঢ়ত্ব নির্ণয়ের ক্ষেত্রে দেখো একই রকম আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দেখো যে BOH B প্লাস OH মাইনাস একই রকমভাবে দেখাবো। তাহলে এখানে দেখো আমাদের কি হচ্ছে হিসাবটা, এই ক্ষেত্রে আমাদের KB হবে, এটা আর K নয়, এখানে বিয়োজন ধ্রুবকটা যেটা আসবে আমাদের KB। দেখো একই রকমভাবে C আলফা স্কোয়ার, ওই KB ইকুয়াল টু C আলফা স্কোয়ার, আলফা ইকুয়াল টু KB বাই C রুট ওভার, তাহলে OH এর গাঢ়ত্বটাও C আলফা রুট ওভার C ইন্টু KB। ঠিক আছে, তাহলে মৃদু ক্ষারগুলোর মধ্যে যার ধ্রুবকের KB মান সবচেয়ে বেশি তার তীব্রতা সবচেয়ে বেশি হবে, এটা মুখস্থ রাখতে হবে। হয়েছে, এরপর আমরা চলে আসছি দেখো জলের আয়নীয় গুণফল, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। জলের আয়নীয় গুণফল এটা হচ্ছে দেখো যে H2O কে দেখো আমরা ভাঙলে H প্লাস OH মাইনাস, তাহলে এই যে জলের যে K অ্যাকুয়াস যেটা হচ্ছে সেটা হচ্ছে H প্লাস OH মাইনাস বাই H2O লিকুইড। তাহলে এই যে গুণফলটা হলো যে K অ্যাকুয়াস ইন্টু H2O কনসেন্ট্রেশনটা যেটা, এই গুণফলটাকে আমরা KW বলি। এই KWটা হচ্ছে জলের আয়নীয় গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে কি H প্লাস আর OH মাইনাসের গুণফলের সাথে সমান। এই KW রেখক হচ্ছে গ্রাম পার আয়ন স্কোয়ার পার লিটার স্কোয়ার, তাই তো, কারণ এটা গ্রাম পার আয়ন পার লিটার, আবার এটাও গ্রাম পার মানে আয়ন পার লিটার, সেই হিসেবে এটা গ্রাম পার আয়নটা স্কোয়ার হয়ে তা লিটার স্কোয়ার আর কি। তাহলে এবার এখানে দেখো কি দাঁড়াচ্ছে জিনিসটা, এই যে গ্রাম আয়ন স্কোয়ার পার লিটার স্কোয়ার যেটা এককটা দাঁড়ালো সেটা হচ্ছে KWর মানটা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, 10 টু দি পাওয়ার মাইনাস 14 গ্রাম আয়ন স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে বিশুদ্ধ জলে যেহেতু H প্লাস আর OH মাইনাসের পরিমাণটা সমান থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা আমাকে জানতে হবে। তাহলে দুটোকেই সমান করে দিলে তুমি যদি ক্যালকুলেশন করে দেখো দুটোই সমান যদি হয়, তাহলে H প্লাস আর OH মাইনাস সমানও দেখো H প্লাসের স্কোয়ার ধরে নিলাম, আমি আর দেখাচ্ছি না ক্যালকুলেশন, তোমরা বুঝতে পারছো। তাহলে H প্লাসের স্কোয়ার যদি 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে H ইকুয়াল টু কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে OHটাও 10 টু দি পাওয়ার মাইনাস 7 হবে গ্রাম আয়ন পার লিটার। ঠিক আছে, স্কোয়ারটা উঠে গেল দুটোরই। আর এটা একটু মুখস্থ রাখবে, KW ইকুয়াল টু K অ্যাকুয়াস ইন্টু 55.55। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে কি হলো আমাদের দাঁড়ালো হিসাবটা দেখো, প্রশম দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব আর OH মাইনাস আয়নের গাঢ়ত্ব সমান হবে রুট ওভার KWর সাথে। আম্লিক দ্রবণে H প্লাসের গাঢ়ত্ব বেশি হবে রুট ওভার KWর থেকে, অর্থাৎ আর OH মাইনাসের গাঢ়ত্ব কম হবে রুট ওভার KWর থেকে। আর ক্ষারীয় দ্রবণে ঠিক তার উল্টোটা হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এইটা হয়ে গেল আমাদের জলের আয়নীয় গুণফলের ক্যালকুলেশনটা। ঠিক আছে, দরকার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, এরপর আসছি আমরা পিএইচ এর মান এবং পিএইচ স্কেল সংক্রান্ত ধারণা। পিএইচটা কি? পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ H প্লাস আয়ন কনসেন্ট্রেশন, আর পিওএইচ হচ্ছে গিয়ে এই নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস আয়নের গাঢ়ত্ব, একই রকম জিনিস। আর PKW হচ্ছে গিয়ে মাইনাস 10 log 10 বেস KW। তাহলে এবার দেখো এই পিএইচ পিওএইচ আর PKW সম্পর্কটা কি। দেখো এই যে দুটোর গুণফল যেহেতু KW, উভয় পক্ষে আমরা লগ নিলাম, উভয় পক্ষে লগ নেওয়ার পরে দেখো কি আসছে, এন মাইনাস লগ H প্লাস মাইনাস লগ 10 OH মাইনাস মাইনাস 10 KW, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু PKW। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু PKW যেহেতু 14, তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে 14 এই মানটা। এবার এখানে দেখো এই স্কেলটা যখন তৈরি করা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কেন উষ্ণতাটা বলছি একটু খেয়াল করো, যদি উষ্ণতা বাড়ে বা কমে না এই স্কেলটা একটু শিফট করে যায়। ঠিক আছে, দুদিকে শিফট করতে পারে। সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 7 যদি পিএইচ এর মান হয় তাহলে সেটা প্রশম, 7-এর নিচে হচ্ছে আম্লিকতা বৃদ্ধি পাচ্ছে, আর 7-এর উপরে দেখো এদিকে ক্ষারকীয়তাটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করি। এইবার তোমাদের খুব সহজ করে যদি বলি একটা ক্যালকুলেশন, ধরো এখানে আমি 10 টু দি পাওয়ার মাইনাস 2 যদি কোনো একটা আম্লিক দ্রবণ থাকি, তাহলে তার পিএইচ বার করতে গেলে তোমার 2 বেরোবে। কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 8 যদি কোনো গাঢ়ত্ব দেওয়া হয়, তাহলে দেখো তার পিএইচ বেরোবে 8, যেটা কখনো সম্ভব না, কারণ 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl এর যদি পিএইচ বার করতে বলা হয়, তার পিএইচ কোনো 8 বেরোতে ক্ষারীয় হয়ে যাচ্ছে, তাহলে অ্যাসিডের পিএইচ কী করে ক্ষারীয় হয়? সেই জন্য এটা এখানে ক্যালকুলেশনটা আমাকে ভালো করে বুঝতে হবে, এই ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। এই যে HClটা ভাঙে যখন, তার H এর গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার মাইনাস 8, আর যেহেতু লঘু, দেখো প্রচণ্ড লঘু তো, তাহলে তার জলেরও H প্লাসের যে গাঢ়ত্বটা সেটা X, OH মাইনাসের গাঢ়ত্বটা X। তাহলে দেখো মোট H প্লাস হচ্ছে কি X প্লাস 10 টু দি পাওয়ার 8, আর মোট OH মাইনাস হচ্ছে X।
তাহলে এই দুটো গুণফল কেডাব্লিউ 10⁻⁻14 মানগুলো বসিয়ে দিই। দেখো এখান থেকে আমরা ওই যে শ্রীধরাচার্যাস মেথডে ফেললাম এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে, এখানে ফেলে দেখো এক্সের মান এলো 9.51 10⁻⁸। অর্থাৎ তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব কত হবে 10⁻⁸ প্লাস 9.58 10⁻⁸, অর্থাৎ 10.51 10⁻⁸। তাহলে এবার এখানে পিএইচ এর মান দেখো -10 লগ, এটা বসিয়ে দাও, বসিয়ে দেখো 6.987 আসছে, যা 7-এর চেয়ে কম, অর্থাৎ আমলিক। তাহলে কোনো অসুবিধার কিছু নেই। তাহলে 10⁻⁸ মোলার যে HCl দ্রবণ তার গাঢ়ত্ব কিন্তু দেখো ক্যালকুলেশন করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে, সেটা অবশ্যই একটা আমলিক দ্রবণকে নির্দেশ করছে। ভালো করে দেখে নাও। আচ্ছা, এবার আমরা যেটা ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে মৃদু অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয়। খুব ভালো করে দেখো, এখানেও কিন্তু আমরা একদম প্রাথমিকভাবে থেকে দেখো এই যে জায়গাটা পর্যন্ত যেটা তোমাদের ক্যালকুলেশন আমি করেছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই অসওয়াল্ডের লঘুটা সূত্র ব্যবহার করে দেখো এইচ প্লাসের গাঢ়ত্ব অবধি বার করে নিচ্ছি, এটা আমি আগেও করেছি। ঠিক আছে, তোমরা খুব সহজ করে এটা করতে পারো। নর্মালি ক্ষেত্রে যে পিএইচ ইকুয়াল টু -10 log 10 C আলফা করতে পারো, এটা করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি কে এর ভ্যালু দিয়ে দেয় তখন কিন্তু তোমাদেরকে এইটা করে করতে হবে, যেটা দেখাচ্ছি। দেখো এইবার এই যে এইচ প্লাস যেটা বেরিয়েছে, এখানে উভয় পক্ষে লগ নিলাম, উভয় পক্ষে লগ নিলে দেখো -log 10 H প্লাস, তাহলে এই জিনিসটা আসছে। এটা থেকে দেখো ভাঙলে -half log K -half log 10 C, অর্থাৎ পিএইচ ইকুয়াল টু, এটা পিএইচ, এটা হচ্ছে PKA। এই যে -10 log K হচ্ছে PKA, তাহলে এটা -10 প্লাস হয়ে হাফ PKA, আর এটা -10 log 10 C। তাহলে এটা হচ্ছে কি আমাদের কোনো মৃদু অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে তার পিএইচ নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এবার মৃদু ক্ষার দ্রবণের দেখো, মৃদু ক্ষার দ্রবণের ক্ষেত্রে আমরা এটা সহজে করতে পারি। পিএইচ ইকুয়াল টু 14 - POH, POH এর গাঢ়ত্ব আমার জানা আছে। এছাড়া যেটা করা যেতে পারে একই রকমভাবে, দেখো OH মাইনাসের গাঢ়ত্ব C আলফা করে KB C⁻½ করে, এই যে উভয় পক্ষে লগ নিলাম, এই উভয় পক্ষে লগ নিয়ে POHটা বেরোবে। ঠিক আছে, এবার POH বেরিয়ে যাওয়ার পর পিএইচ ইকুয়াল টু 14 - এই জিনিসটা আসছে দেখো। ঠিক আছে, এবার এই 14টাকে দেখবে অনেক বইতে হাফ PKW লিখেছে, ব্যাপারটা এইবারে সরি PKW লিখবে। ঠিক আছে, এটাকে একটু খেয়াল রেখো, ব্যাপারটা কিন্তু একই, 14 মানেও যা আর PKW মানেও তাই, কারণ PKW মানে তো 14, এটা একটু খেয়াল রেখো। তাহলে এই জিনিসটা তোমরা ক্যালকুলেশন করে অবশ্যই করতে পারো। তাহলে এখান থেকে আমরা অ্যাসিড আর মৃদু ক্ষার দ্রবণের ক্ষেত্রে আর মৃদু অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের ফর্মুলা জানতে পারলাম।